উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ, বিএনপি না যাওয়ার গুঞ্জন। বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়। ভ্যাট বাড়ছে না মোবাইল রিচার্জ, রেস্তোরাঁ ও ওষুধের ওপর। দেশে HMPVতে আক্রান্ত নারীর মৃত্যু। ওবায়দুল কাদেরের পালিত ছেলে আসাদুজ্জামান গ্রেপ্তার। শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেপ্তার। চলতি বছরে স্বর্ণের নতুন দাম কার্যকর। বিদায়ী ভাষণে রাজনৈতিক জীবনের ইতি টানলেন বাইডেন। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল 4টায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। তবে এই বৈঠকে বিএনপি অংশ নেবে না বলে গুঞ্জন চলছে। বিভিন্ন গণমাধ্যম দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাত দিয়ে এ তথ্য উপস্থাপন করলেও টুকু বলেছেন এমন তথ্য তিনি দেননি। তবে আদৌ বিএনপি বৈঠকে যাচ্ছে কিনা তা এখনো পরিষ্কার নয়। এলডিপি অবশ্য নিশ্চিত করেছে তারা বৈঠকে যাচ্ছে না। এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বৃহস্পতিবার বিকেল 4টা থেকে 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায়ও ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। মাহফুজ আলম বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিন স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে। সব মামলায় খালাস পাওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আজ কারামুক্তি দেওয়া হতে পারে। আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথি গেছে কারাগারে। আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে তাকে কারামুক্তি দেওয়া হতে পারে। প্রায় 17 বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। তার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করছেন স্বজন ও নেতাকর্মীরা। কারামুক্তির পর কারা ফটক থেকে তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা। তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে মোবাইলের রিচার্জ, রেস্তোরাঁ ও ওষুধের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBRকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শিগগিরই। এর আগে গত 9 জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যাতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3% করা হয়। 20% থেকে বাড়িয়ে 23% করা হয় মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক। আর হোটেল রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয় 15%, যার প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। দেওয়া হয় কর্মসূচিও। দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV আক্রান্ত নারী সানজিদা আক্তার মারা গেছেন। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বুধবার রাতে রাজধানীর মহাখালীর সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশে HMPV ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো রোগী মারা গেলেন। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 12 জানুয়ারি এই নারীর HMPVতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। তার স্বামী বিদেশে থাকেন, তবে অতি সম্প্রতি তার স্বামী দেশে আসেননি। বাংলাদেশে প্রথম 2017 সালে HMPV শনাক্ত হয়। এরপর কম বেশি প্রতি বছরই শনাক্ত হয়ে আসছে। এ ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই বলা হলেও পার্শ্ববর্তী একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় এ নিয়ে সতর্কতাও জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, আওয়ামী সরকারের আমলে হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও ওবায়দুল কাদেরের অবৈধ অর্থ তার মাধ্যমে লেনদেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানেরও অভিযোগ রয়েছে হিরুর বিরুদ্ধে। রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করার ঘটনায় হাসপাতালের চিকিৎসক শাহেদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি থানার অফিসার্স ইনচার্জ আলী আহমেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আমরা আসামি চিকিৎসক শাহেদাকে গ্রেপ্তার করি। ঘটনার পর ওসি বলেছেন, ভুক্তভোগী যখন নিজেই অভিযোগ দেবেন তখনই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা যেই অপরাধ হোক না কেন, ছাড় দেব না। এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি আই হাসপাতালে এ ঘটনা ঘটে। চলতি বছরে প্রথমবারের মতো দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1155 টাকা বাড়িয়ে 1,39,443 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,39,443 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 1,33,098 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,14,086 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 93,674 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে সর্বশেষ গত বছরের 29 ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 1,050 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,38,288 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যুক্তরাষ্ট্রে একটি বিপজ্জনক ধনিকতন্ত্রের উদ্ভব হচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার নিজের বিদায়ী ভাষণে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি। এই ভাষণের মাধ্যমে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনেরও ইতি টানলেন এই ডেমোক্র্যাট নেতা। পরিবারকে সঙ্গে নিয়ে ওভাল অফিস থেকে দেওয়া শেষ ভাষণে বাইডেন বলেন, আজ যুক্তরাষ্ট্রে এমন একটি ধনিকতন্ত্র গড়ে উঠেছে যা বিপুল ধনসম্পদ, ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে আমাদের গণতন্ত্র, মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে প্রযুক্তি শিল্পের শীর্ষ ধনীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন 82 বছর বয়সী বাইডেন। তিনি বলেন, একটি টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এমন অপ্রতিরোধ্য ক্ষমতা ধরে রাখছে যা আমেরিকানদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।